রেকর্ড রেকর্ড রেকর্ড। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই দিনে দাঁড়িয়ে এমন একটি ঘোষণার অনেক অনেক বেশি দরকার ছিল, ঘটিয়ে ফেলেছেন অস্বাভাবিক একটি রেকর্ড। আলহামদুলিল্লাহ আয়াতুল্লাহ আল খামেনি বেঁচে আছেন, তবে তাকে মারার চেষ্টা করা হয়েছিল, যে কারণে হামলার 2 ঘন্টা আগেই তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং এই তথ্যটি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পুরো বিশ্ববাসী দেখতে চায় আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। তিনি যে নেই, তার যে বডি, সেই বডির ছবি কেন এখন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না? তার মানে কি নতুন কোনো কৌশল, নতুন কোনো পলিটিক্স? আলহামদুলিল্লাহ এইমাত্র পাওয়া খবর হলো আমেরিকার পাঁচটা গোলাম নেতানিয়াহু এইমাত্র নিহত হয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কুলাঙ্গারের বাচ্চা আর নাই, ওর উপরে ইরানের ব্যালিস্টিক মিসাইল পুইরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একবারে ডেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে অনেক দুঃখের খবর। ইরান আমেরিকা যুদ্ধ চলছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, আহত হয়েছে। এরকম খারাপ খবরের মাঝে একটা মজার খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি কিংবা শেয়ার করি। সেই মজার ঘটনাটা ঘটেছে। ও মাই গড, জনাব তারেক রহমান সাহেব কি শুরু করলেন? ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। কি খেলা দেখাচ্ছেন তিনি! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে। পুন্দের আলো আর এই দিল্লি স্টার মতি আর মাহফুজের পুটকির মধ্যে দুইজনে এমন খামসি শুরু করছে, ওই যে পুন্দে আগুন লাগানো হয়েছিল না, তো এর পুটকিতেও দুইটার পুটকিতে তো একই সমানিত আগুনটা লাগছিল, তো এর পুটকিতেও ও খোঁচায় ওগুলি উঠায়। তো বিএনপির একটু মনে করাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। এখন মনে করেন রয়টার বলতেছে খামেনি সাহেব মারা গেছে, বিবিসি বলতেছে খামেনি সাহেব মারা গেছে, সিএনএন বলতেছে খামেনি সাহেব মারা গেছে, আর সারা দুনিয়ার যত নিউজ এজেন্সি রয়েছে তারা কম বেশি বলতেছে, কিন্তু একটা নিউজ এজেন্সি তো আমি দেখলাম না যে তার ডেড বডিটা, অন্তত চেহারাটা খুলে একটু ডেড বডিটা দেখালে অসুবিধা কি ছিল। ইভেন ইরানের যে ইগুলো আছে, রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে, তারাও তো পারতো, বুঝছেন, তারাও দেখেনি। তো মোটামুটি সবাই মানে প্রথমে পশ্চিমারা বললো যে খামেনি মারা গেছে, পরে দেখি যে ইরানিয়ান যে সংবাদ মাধ্যমগুলো আছে তো তারা বলতে শুরু করলো, হ্যাঁ ভাই সত্যি কথা, খামেনি সাহেব মারা গেছে, আমরা এই যে 40 দিনের শোক দিবস ঘোষণা করলাম আর 7 দিন ধরে আমরা অফিস আদালতে যাবো। এটা একটা কথা হলো নাকি ভাই? এটা একটা কথা হলো নাকি? সাধারণ মানুষদেরকে তার ডেড বডি পর্যন্ত দেখানোর সুযোগ করা হয়নি। এখন চিন্তা করে দেখেন আপনারা, হইতে পারে যুদ্ধে তো সবকিছু চলে যুদ্ধে কিন্তু সবকিছু চলে, যুদ্ধে যে কোনো টেকনিক চলে। এখন চারদিক থেকে যেভাবে ঘিরে ধরছে ইরানকে, হইতে পারে, জাস্ট আমার ধারণা, ভুলও হইতে পারে, এখন আমি আপনাদের মতো একজন সাধারণ পাবলিক, হইতে পারে এটা একটা যুদ্ধ কৌশল বা ওয়ার স্ট্র্যাটেজি যেটাকে বলে। কিরকম ওয়ার স্ট্র্যাটেজি? মনে করেন এই যেভাবে চারদিক থেকে চেপে ধরছে, চারদিক থেকে যেভাবে ধরছে ইরানকে, তো খামেনি সাহেবের এমনি আসলে মানে এখান থেকে বের হয়ে যাওয়া খুব কঠিন ছিল। তো এখন যেহেতু খামেনি সাহেব নানানভাবে মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ করে অত্যন্ত দুর্বল, ইরান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দুর্বল, সেটা ভাই গতকালের কাহিনী না দেখলে, গত 2 দিনের কাহিনী না দেখলে আমি বিশ্বাসই করতাম না। আমি অবাক হয়ে যাই। ওই ইসরায়েলি বিভিন্ন যুদ্ধ বিমান আসতেছে, ইরানের আকাশে ঘোরাঘুরি করতেছে, ইচ্ছা মতো যেখানে বোম টোম মারতেছে, আবার নিরাপদে চলে যেতেছে। এটা কি হইলো ভাই? বুঝেন আমার, এটা কিছু হইলো? উত্তর হইল না। তো যাই হোক, এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে করুণ অবস্থা ইরানের যে আমি দেখলাম, তো স্বাভাবিকভাবে এখন ইরানকে তো মোটামুটি রিপ্ল্যানিং করতে হবে যে না, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অন্তত ইসরায়েলের মোকাবেলা করা সম্ভব না, বাস্তবতা মেনে নিতে হবে। তো এখন এই যে মনে করেন চারদিক থেকে কাহিনীর ভিতরে পড়ে গেছে, ভেজালের ভিতরে পড়ে গেছে, থেকে তো বের হইতে পারতেছেন ইরান। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হতে পারে তার একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল, যে এখন পশ্চিমা গণমাধ্যমগুলো তো প্রমাণ করতে চাইতেছে খামেনি মারা গেছে, তো ভালো কথা, ওরা বলতেছে খামেনি মারা গেছে, আমরা এখন বলুন খামেনি মারা গেছে। তো এখন খামেনি সাহেব যদি মারা যায়, স্বাভাবিকভাবে যুদ্ধ দুর্বল হয়ে যাব। যুদ্ধ দুর্বল হবে কিনা? এখন যার বিরুদ্ধে আপনার যুদ্ধ, সেই যদি মারা যায় এবং যে দেশের রাষ্ট্রপ্রধানকে আপনার মারার কথা মেরেছেন, সেই দেশেই যদি সরকারি চ্যানেলগুলো এটা প্রচার করে, তাহলে তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, আর তো কোনো কিছু তর্ক বিতর্ক থাকে না। এর আগে যেমন একটা তর্ক তৈরি হয়েছিল, খামেনি সাহেব আসলে মারা গেছে না বেঁচে আছে, মারা গেছে না বেঁচে আছে, এখন তো এই তর্কটা থাকে না। তো স্বাভাবিকভাবে যুদ্ধ যাবে দুর্বল হয়ে। আর যদি যুদ্ধ দুর্বল হয়ে যায়, এখন ইরানের যে ত্রুটিগুলো আছে, ফ্লগুলো আছে, বুঝছেন, ব্যাকড্রগুলো আছে, বুঝছেন, তো তারা কি করবে? তারা সেগুলোকে ঠিকঠাক করা শুরু করবে, হয়তো রাশিয়ার সাহায্যে, হয়তো বা চীনের সাহায্যে, এটা আমি জানি, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ তাকে তো যুদ্ধে ফিরে আসতে হবে, এই যুদ্ধ যেহেতু লাগছে, এই যুদ্ধ শেষ হওয়ার না। তো এখন হয়তো কিছুটা সময় পেয়ে যাবে ইরান, সবাই এখন যেহেতু মাতমে ব্যস্ত হয়ে যাবে এই খামেনি সাহেবের শোকে, আর এই সুযোগে হয়তো ইরান ঘুরে দাঁড়াবে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। পুরো জাতিকে কি টুপি পরানো হচ্ছে? আয়াতুল্লাহ আলী খামেনির যে ছবিগুলো দেখা যাচ্ছে, সেই ছবিগুলো তো AI জেনারেটেড। আসল ছবি কই? ধ্বংসস্তূপের নিচে তিনি যদি চাপা পড়ে থাকেন, সেই ছবিগুলো কই? তার দেহের ছবি কই? সেগুলো কিন্তু নেই। মার্কিনীরা শুধুমাত্র প্রচার করে যাচ্ছে যে তিনি নেই।
ইরান থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। তবে পুরো বিশ্ববাসী দেখতে চায় আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। তিনি যে নেই, তার যে বডি, সেই বডির ছবি কেন এখন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না? তার মানে কি নতুন কোনো কৌশল, নতুন কোনো পলিটিক্স, মধ্যপ্রাচ্যে কি আরো কোনো কিছু দেখতে হবে? রাশিয়া দাবি করে বসেছে একটা স্টেটমেন্ট, আমরা এরকম দেখলাম সামাজিক মাধ্যমে, সত্য নাকি মিথ্যা জানি না। তাদের দাবি অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত রয়েছেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। সরে আসতেই হবে, সরে আসা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে গেলে সরকারি বিপদে পড়ে যাবে। হ্যাঁ, আমরা ধারণা করতে পারি যে সরকারের ভিতরে একটি শ্রেণী আছে, একটি মহল আছে, যারা মূলত আওয়ামী লীগ থেকে তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে এবং তারা এসে বিএনপির ভিতরে গুপ্ত বিএনপি সেজে তারা তাদের মিশন এবং ভিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এই তারাই হয়তো কোনো এক সময় সরকারের ভিতরের কোনো একটা মহলকে, কোনো একজন ক্যাবিনেট সদস্যকে প্ররোচিত করেছিল এবং তারই ফলশ্রুতিতে তারা এই ধরনের একটা স্টেটমেন্ট সেখান থেকে বের করে এনেছিল যে পুলিশ হত্যার বিচার হবে। এই ঘটনা, এই বক্তব্য ছড়িয়ে পড়ার সাথে সাথে যখন চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে যে বিষয়টি সরকারের টনক নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য, ছাত্র দলের বক্তব্য, যুব দলের বক্তব্য, মূল বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেমন আমরা একটা উদাহরণ দিই, পুলিশ হত্যাকাণ্ডের বিচার যদি করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম যাত্রাবাড়ি এলাকায় যিনি দায়িত্ব পালন করেছিলেন এবং স্বঘোষিতভাবে তিনি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি স্বঘোষিতভাবে বলেছেন যে তার নেতৃত্বে যাত্রাবাড়িতে বিক্ষোভ হয়েছে এবং সেখানে পুলিশকে মোকাবেলা করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, সেখানে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। তাহলে তার রেকর্ড আছে। নতুন একটা রেকর্ড সারা দেশে ছড়িয়ে পড়েছে, যুবদল নেতা নয়ন। বলা হচ্ছে যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে এই যুবদল নেতা নয়নকে। শুধু নয়ন একা নয়, নয়ন আবার বিভিন্ন জায়গায় মিছিল করেছে। তার একটি স্লোগান ছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাই আন্দোলনের নেতা আপনি, এই জাতীয় একটা বক্তব্য। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে এই যে আমরা পুলিশদেরকে যে মেরে থানা লুটপাট করা হয়েছিল, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, এইটা না করলে এই গণঅভ্যুত্থান সংগঠিত হতো না, আমরা এটি করেছিলাম। পরবর্তীতে তিনি অবশ্য বলেছেন যে এটা স্লিপিং অফ টাং, এটা আপনারা সবাই দেখেছেন। এই যে একের পর এক তাদের নেতাদের স্বপ্রণোদিত হয়ে কথা বলা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের স্বপ্রণোদিত হয়ে নিজের ক্রেডিট ফলানো, এই ক্রেডিট ফলাতে গিয়েই দেখা যাচ্ছে যে সেখানে তারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে। সুতরাং সরকার যদি ওই পথে আর এক তিল পরিমাণ অগ্রসর হয় তাহলে বিপদে পড়ে যাবে তো সরকার, কারণ সরকার দলীয় সদস্যরাই তো এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত, প্রত্যেকেই জড়িত। শুধু সরকার দলীয় বলবো কেন, বিএনপি এটা অস্বীকার করতে পারবে না যে তারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই বা তারা জড়িত ছিল না। জামাত ইসলামও অস্বীকার করতে পারবে না, এনসিপি তো আছেই। প্রত্যেকেই, একমাত্র স্বৈরাচারের যারা খাঁটি নির্ভেজাল দোসর এরা ছাড়া প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। বিশ্ব রাজনীতি এক অবিশ্বাস্য সমীকরণের মুখে, যার প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশে পড়বে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে না। দর্শক, আপনারা জানেন বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। পৃথিবী ভালো নেই, মুসলিম উম্মাহ ভালো নেই। যেখানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাই নিরাপদ নয়, যিনি সবচেয়ে সুরক্ষিতভাবে থাকতেন, জনসম্মুখে তাকে দেখাই যেত না, তার অফিস বা কি, এটা একটা সিক্রেট, একটা রহস্য ছিল, কোথায়, মাটির নিচে না উপরে, সেখানে ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। বলছি আয়াতুল্লাহ খামিনির কথা। আপনি চিন্তা করেন যে কিভাবে সম্ভব। এর আগে দেখেন এরকম কাজ এরা করতে থাকবে, কিছু হবে না। কিউবা না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে তার বেডরুম থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র, কিছুই হয়নি তার প্রতিবাদে, চুপচাপ এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। মানে বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নাই, ডিটোরিয়েটেড, ডেভিয়েটেড, একদম সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে, কারো কিছু বলার নেই। এই পরিস্থিতিতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই কঠিন। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা, ওটাই এখন ক্লাস করছে। কোনো নিয়ম কানুন এবং ইউএন
বা ইউনাইটেড নেশনস জাতিসংঘ এগুলোর কোনো কার্যকারিতাই নেই, কিচ্ছু করতে পারছে না। যা ইচ্ছা তা করছে, যার পাওয়ার আছে, জোর যার মুল্লুক তার। পৃথিবীতেও এটা, বাংলাদেশেও এটা। বিশ্ব রাজনীতিতে কোনো মুরব্বী নেই। যুক্তরাষ্ট্র যা মন চায় তখন সেটা করছে, কেউ ঠেকানোর কিছু নেই, ফেরানোর কিছু নেই। কিসের জাতিসংঘ, কিসের বালসাল, কিচ্ছু না। বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসীরা যা ইচ্ছে তা করছে। থানা, পুলিশ, বিএনপি সিনিয়র নেতা কারো তোয়াক্কা করছে না। চুয়াডাঙ্গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করছে, অথচ তারেক রহমান কত সুন্দর এক্সাম্পল সেট করছেন। ওই বিশ্ব রাজনীতির মতো কোনো মুরব্বী টুরব্বী কিছু নেই, যখন যার ইচ্ছা তা করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই পরিস্থিতির একটা প্রভাব বাংলাদেশের উপর ব্যাডলি পড়বে। বিশেষ করে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, এটা এসকেলেট করবে এবং লং লাস্ট করবে। বিশেষ করে জ্বালানির উপর ভয়ানক প্রভাব পড়বে। অলরেডি বিমান চলাচল একদম অচল হয়ে গেছে। প্রত্যেক দিন বাংলাদেশেরই কোটি কোটি টাকা খরচ লস হওয়া শুরু হয়েছে। যেমন ফ্লাইট বিপর্যয়, ফ্লাইট স্থগিত, মানুষের কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। তো এতে দেখা যায় যে বিরাট অ্যামাউন্টের ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন হয়ে যাবে। বাংলাদেশের মতো এই ফ্রাজাইল স্টেট, যাদের উপর বিশ্ব রাজনীতির কুনজর আছে, এবং খলিলুর রহমানের মতো একজন আমেরিকার এজেন্টকে যেখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সেখানে আর আমেরিকা বিএনপি ক্ষমতা এনে দিয়েছে নিশ্চিত কিছুর বিনিময়ে। যখন পুরো অঞ্চলে যুদ্ধ এসকেলেট করবে, বাংলাদেশের মানুষ আবার ইরানের পক্ষে। অতএব স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের পক্ষে রাখার চেষ্টা করবে, যেটা বাংলাদেশ সরকারেরও নীতিমালার বিরুদ্ধে। আবার গোড়ায় তো ধরা, কারণ নির্বাচন তো কার্যত সুষ্ঠু হয়নি, যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে মেকানিজম করে, এবং তাদের প্রতিনিধিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। এই জায়গায় বাংলাদেশ অস্থির হয়ে উঠবে, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি এবং লোডশেডিং, এমনকি বিদ্যুৎ উৎপাদন কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, যাতে সুন্দরভাবে দেশ চালানো আদৌ সম্ভব হবে না। আর এটা যে আমি বিএনপি সরকার বা বাংলাদেশকে দোষ দেবো তা না, পৃথিবীরই দোষ। এবং পৃথিবীতে যে ব্যালেন্স অফ পাওয়ার দরকার, এটা নাই। আমার এই আলোচনায় বিশ্ব রাজনীতির কিছু গতি প্রকৃতিও বুঝবেন, যদি আলোচনা করছি বেসিক্যালি বাংলাদেশ। দেখেন, যদি শক্তির সমতা থাকে তাহলে যুদ্ধ বাঁধে না, শেয়ানে শেয়ানে লড়াইটা ভয়ানক হয় না। ইরানের পাশে ইরানের গুরুত্বপূর্ণ মিত্র চীন, এবং চীনকে ইরান বিভিন্ন জায়গায় নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে। কিন্তু ইরানের এই কঠিন মুহূর্তে চীন চুপচাপ। চীন একটা ধৈর্য রাষ্ট্র, তাদের পয়সা আছে, পয়সা দেয়, পয়সা ছাড়া কিছু বোঝে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। অনেকে ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা আলোচনা করতাম যে চীন সুপার পাওয়ার হতে পারবে কিনা, বালের সুপার পাওয়ার হবে। এরা কিচ্ছু বোঝে না, এরা একটা মাথা মোটা টাইপের কান্ট্রি, শুধু বুঝে টাকা পয়সা আর কিছু আবিষ্কার আর কিছু চুরি। চীন কিন্তু একটা চোরা জাতি, এটা আপনাকে বুঝতে হবে। এরা প্রযুক্তি চুরি করে, কপিরাইটের হাজারো মামলা আছে তাদের বিরুদ্ধে, ভালো দিকও আছে। এই চীন দেখেন, এই যে চীন যেটা চেয়েছে বাংলাদেশে, এটাও হয়নি। চীন জামাতকে পছন্দ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এসে সব খেলে দিয়েছে। ভারতের সাথে চীন কৌশলে অন্য দেশের সাথে যে মেকানিজম, এটা পারে না। বাংলাদেশের যুগ যুগ ধরে ভারতের প্রভাব চীন কিছুই পারে না, অথচ এত টাকা, বিনা টাকায় ভারত বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে। এই যে চীন যে কি ধনছে বুঝতে পারে না, আসল সময় কিছু পারে না, তাও কথা বলে। নির্বাচনের মেকানিজম, অমুক তমুক, দালাল রক্ষা করা কিছুই পারে না। এই যে ইরানের এই বিপদে, ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীন, চীন কিছুই বলতেই পারছে না, অথচ এখানে ফুল শক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়ানো উচিত ছিল। অথচ ইসরায়েল দেখেন, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র জানপ্রাণ দিয়ে যুদ্ধ করছে। তা এই যে পরিস্থিতি, এটা একটা অসম পৃথিবী, একটা অস্থির পৃথিবীর একটা আলামত। পুন্দের আলো আর এই দিল্লি স্টার, মতি আর মাহফুজের পুটকির মধ্যে দুইজনে এমন খামসাখামসি শুরু করছে। ওই যে পুন্দে আগুন লাগানো হয়েছিল না, এই পুন্দে আগুন লাগানোর পরে ওই আগুনের ঘাটা এখন শুকায়া ওই যে উঠতেছে না, তো এর পুটকিতেও, দুইটার পুটকিতে তো একই সমানিত আগুনটা লাগছিল। তো ওই এর পুটকিতেও ও খোঁচায় ওগুলি উঠায় শুকায় গেছে, ওই চামড়া এখন টান। তো এই টান উত্তেজনার মধ্যে মাহফুজের পুটকিতে গুতায় আর মাহফুজ মতির পুটকিতে গুতায়, দুইটার পুটকিতে গুতাগুতির মধ্যে রোজার মধ্যেও এই ভিডিওটা না দিয়ে আর পারলাম না। তো আমি কিন্তু আমার এখানে ইফতার শেষ হয়েছে, এখন 7:30 বাজে রাত, তো রোজা নাই এই মুহূর্তে, কিঞ্চিত ধুলাই হইতে পারে, এই জন্য আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিলাম। কিন্তু শুয়োরের বাচ্চা আজকে এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে এই ক্ষমতায় আসার পর থেকে সে নতুন করে সে আগের নিউজগুলো, ওই এক বাঞ্চত আছে ওই যে ওর শিল্পকর্ম বানিয়েছে, শিল্পকর্ম বানায় তারপরে তারা কি করে প্রতিদিন নিউজে, প্রতি ঘন্টায় নিউজ, এই মতির পুন্দে আগুন লাগিয়ে গেল কারা, মতির পুন্দের আগুনে পোঙ্গা লাল হয়ে গিয়েছিল, এরপরে পোঙ্গা এখন শুকিয়ে ঘা হয়ে অবস্থা, তারপরে মাহফুজ মতির পুটকিতে আঙুল দিল, নানা নিউজ, 1 ঘন্টা পর নিউজ। আবার সেই নিউজ আবার এত জনপ্রিয় এক পত্রিকা, তারা চিন্তা করেন সে সফল কর্মটর্ম নানান শিরোনামে নিউজ দিয়া এটা আবার কমেন্ট সেকশন অফ করে রাখতে হয়। এই হয়েছে তাদের অবস্থা। তো এই কমেন্ট সেকশন অফ করে রাখে তারা এই নিউজগুলো করেই যাচ্ছে।
তাদের আমার বিশ্বাস, আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি তো আবার প্রথম আলোর প্রতি অনেক ভালোবাসা আছে। তাদের জাতির পিতা হইল মতি, জাতির মাতা হইল মাহফুজা নাম, এই দুই পঙ্গা ঘাওয়ালা দুইটারে বিএনপি তাদের আব্বা আম্মা বানাইছে। তো বিএনপির একটু মনে করাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কি করেছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার আজকে, আমি ওদের নিয়ে, ওরা তো ধারাবাহিকভাবে দুজনের প্রকৃতি গুতাইতে, আমিও দুইটার প্রকৃতি একটু গুতাই। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে এদের এটা নিয়ে কাজ করতে থাকবো। আপনাদের কাছে অল্প ছোট করে কিছু জিনিস দেখায় রাখি যে কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনকে ওরা বিএনপির নেতৃত্ব শূন্যতা করার জন্য যা যা করার দরকার সব করেছিল। প্রথম যেটা আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, যেটা সবচাইতে বড় মানে ম্যাসিভ হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনায় তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইজনকে কিভাবে করা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, সেটা আমার 21শে আগস্ট নিয়ে একটা 15 মিনিটস করা আছে, প্রায় 45 মিনিটের একটা প্রোগ্রাম। ওইটাতে একদম সবিস্তার ওইখানে সব কিছু আছে, আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে নিন। আর আমি আজকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে আপনার জঙ্গি বানানোর জন্য প্রথম আলোর 6 জন মানুষ নিরলস কাজ করে গিয়েছে। এক মতির যুগ্ম সম্পাদক ওই যে সৌরভ, আরেকটা আছে বদমাইশ ওই যে আনিসুল হক, আরেক বদমাইশ মারা গেছে মিজানুর রহমান খান, আর দুই ওদের সিনিয়র সাংবাদিক আছে দুইটা, এই ভারতের 71-এ ভারতের ওই দাদাদের গুতায় পয়দা হওয়া, একটা নাম হলো ফারুক, আরেকটা নাম হলো গিয়া টিপু সুলতান, ফারুক মহিউদ্দিন সম্ভবত, এটা নাম মহিউদ্দিন। তো এই শুয়ারের বাচ্চারা, এই পতিতালয়ের জন্ম নেওয়া বাচ্চাগুলা, এদের অনেক অনেক বাজেভাবে গালি দেওয়া যায়। ভাই আপনি অনেক সুশীল হয়ে সুন্দর করে বলতে পারেন, আমি পারিনি তাই বললাম না। এরা বাংলাদেশে কয়েকশো খুব দেশপ্রেমিক নিরীহ আলেমকে হত্যা করেছে, এরা এর জন্য দায়ী। আজকে এই তারেক রহমান আর ফাকরুল ইসলামরা বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা জানেও না যে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার কত মানুষকে মেরে ফেলেছে। এই 21শে আগস্টের মামলাতেই আপনারা জানেন কতজন মানুষকে মারা হয়েছে। এই মুফতি হান্নান, আরও কয়েকজন জেলখানায়, সিলেটের জেলখানায় মেরে ফেলা হয়েছে একজন আসামিকে। তারপরে এরকম এই জঙ্গি নাটকের এটাতে, এই নাটক সাজাইতে যায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে মেরেছে, এবং এই মৃত্যুর প্রায় প্রতিটার সাথে প্রথম আলো জড়িত।